মুভির শুরুটা হয় পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি অর্থাৎ মঙ্গোলিয়ার মরুভূমিকে দেখিয়ে। বলতে গেলে চীন ও মঙ্গোলিয়ার একটা মাঝামাঝি জায়গা। দেখা যায় সেখানে একটা কোম্পানি এসেছে তেল উত্তোলন করার জন্য, কিন্তু তাদের তথ্য ভুল হওয়ার কারণে তারা সেখানে কোনো তেল পায় না আর ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য তাদেরকে নেওয়ার জন্য সেখানে একটা বিমান পাঠানো হয়। যে প্লেনের পাইলটের নাম ছিল ফ্রাঙ্ক, সে তার কো পাইলটকে সাথে নিয়ে সেখানে আসে। আর এই বিশাল বিমানে করে তারা সব জিনিসপত্র আর সব লোকদেরকে সাথে নিয়ে সোজা চলে যাবে বেইজিংয়ে, যেটা হলো চীনের রাজধানী। এরপর রেডি হয়ে তারা বেরিয়ে পড়ে বেইজিংয়ের উদ্দেশ্যে। তবে তারা রওনা দিতেই যায় সেই সময় মরুভূমিতে এক ভয়াবহ তুফান শুরু হয়ে যায়। তার উপরে মরুভূমির তুফান হওয়ার কারণে সেটা আরও ভয়াবহ রূপ নিতে শুরু করে। এমন পরিস্থিতি দেখে কো পাইলট ফ্রাঙ্ক জিজ্ঞাসা করে এখন তারা কি করবে। ফ্রাঙ্ক জানায় তাদের যেই পরিমাণ জ্বালানি রয়েছে তাতে করে যদি এটা ব্যাক করা যায় তাহলে আর বেইজিংয়ে যেতে পারবে না। তাই তাদেরকে এখন যাই হয়ে যাক না কেন সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তাই এবার তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিমান আরও উপরে উঠাতে শুরু করে। তবে প্লেনটি ওভারলোড হওয়ার কারণে তারা প্লেন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে পাইলট রেডিওর সাহায্যে অপারেটরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এই ভয়াবহ তুফানের কারণে কিছুতেই তারা যোগাযোগ করতে পারছিল না। এমনকি ঝড়ের দাপটে বিমানের একটা ইঞ্জিন বিকল হয়ে যায়। এসব দেখে ফ্রাঙ্ক জানায় এবার তাদেরকে যে কোনোভাবে ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে। এটা বলে সে ল্যান্ডিং শুরু করে দেয়, কিন্তু এমন ভয়াবহ ঝড়ের মধ্যে প্লেন ল্যান্ডিং করা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছিল, কারণ সামনে সব জায়গায় শুধু বালি আর বালি। এরই মধ্যে তাদের সামনে আরও একটা বিপদ এসে হাজির হয়। দেখা যায় হঠাৎ করে প্লেনের পেছনের অংশ পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে অনেকটা ভেঙে যায়, আর বাতাসের চাপে একজন প্যাসেঞ্জার ছিটকে বাইরে পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এরই মধ্যে প্লেনটি কিছুটা সামনে এগিয়ে গিয়ে মরুভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং করে। প্লেন থামতেই তারা দেখতে পায় প্লেনের ভেতর আরও দুজন প্যাসেঞ্জার এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে এখন এই ভয়াবহ ঝড়ের মধ্যে তারা কিছুতেই বাইরে বের হতে পারবে না। আর কিছু সময় পর ঝড় থামলে দেখা যায় তাদের প্লেনটি এই ঝড়ের কারণে একেবারে সামনে আর অনেকটা অংশ বালুর নিচে গেঁথে গেছে। মূলত এই মরুভূমিতে এত বালি থাকার কারণে ঝড় উঠলেই সেই বালুগুলো বাতাসের সঙ্গে এখান থেকে ওখানে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কিছু ঘন্টা পর যখন বাতাসের সঙ্গে সেই বালুগুলো উঠতে থাকে তখন আবারও তাদের বিমানটি দেখা যায়। এরপর তারা প্লেন থেকে বেরিয়ে তাদের খাবার ও পানির মজুদ চেক করে। তারা দেখতে পায় এখন তাদের কাছে মাত্র 1 মাসের খাবার যোগান রয়েছে। এরই মধ্যে সেখানে থাকা একজন বলে ওঠে, আমি পায়ে হেঁটেই এখান থেকে চলে যাব। তবে এই কথা শুনে ফ্রাঙ্ক বলে, তাহলে তো তোমাকে এখান থেকে আনুমানিক আরও 200 মাইল পথ হেঁটে যেতে হবে। তাছাড়া আমরাও আমাদের সঠিক লোকেশনের ব্যাপারে কিছুই জানি না। তবে এইসব কথা শুনে সেই লোকটা ফ্রাঙ্ককে জানায়, আমি ম্যারাথন, হাইকিং, ট্রাকিং এসব কিছু অনেকবার করেছি, তাই আমি এখান থেকে ঠিকই চলে যেতে পারবো। এসব শুনে ফ্রাঙ্ক বলে, তোমার ভালো করে জানা উচিত যে আমরা যদি 1 গ্লাস পানি পান করে হাঁটা শুরু করি তাহলে এই প্রচণ্ড রোদে মাত্র কিছু সময়ের মধ্যে আমাদের থেকে 10 গুণ পানি বের হয়ে যাবে। তবে লোকটা বলে সেজন্যই সে শুধুমাত্র রাতের বেলায় যাত্রা করবে। কিন্তু ফ্রাঙ্ক বলে তাতেও তুমি যেতে পারবে না, কারণ এই মরুভূমিতে থাকা সব পাহাড়গুলোই হলো এক একটা ম্যাগনেটিক পাহাড়, যার মানে এটা চুম্বককে আকর্ষণ করবে আর তখন তোমার কম্পাস কাজ করা বন্ধ করে দেবে। সেজন্য তুমি রাস্তা ভুল করে ঘুরে ফিরে ঠিক আগের জায়গায় এসে পড়বে। ফ্রাঙ্কের এসব কথা শুনে লোকটা বুঝতে পারে যে এখান থেকে একা বের হলে তার প্রাণ সংশয় হতে পারে। এরপর রাতের বেলা তারা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই মরুভূমিতে আবারও ঝড় উঠতে শুরু করে। ঠিক সেই সময় ডেভিড নামের একজন লোকের ঘুম ভেঙে যায় আর সে টয়লেট করার জন্য বাইরে বের হয়, কিন্তু সে ফিরতে গেলে হঠাৎ করেই অন্ধকারে ধাক্কা খেয়ে গাড়ির দূরে চলে যায়। আর এত তুফানের কারণে আশেপাশে কিছুই ঠিক করে দেখতে পারছিল না। সে রাস্তা হারিয়ে ফেলে। সে সাহায্যের জন্য অনেক চিৎকার করলেও এই ঝড়ের আওয়াজের কারণে তার চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছায় না। এরপর সকাল হলে তারা দেখতে পায় ডেভিড নামের তাদের সেই সাথী কোথাও নেই। তারা সবাই মিলে চারপাশ অনেক খোঁজাখুঁজি করেও কোথাও ডেভিডকে খুঁজে পায় না। দেখা যায় সে আসলে বালুর মধ্যেই অনেকটা গেড়ে গেছে। তাকে নিয়ে সবাই বেশ টেনশনে ছিল। এরপর প্লেনে থাকা একজন মেয়েকে দেখা যায়। সে ফ্রাঙ্কের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমরা কি এই জায়গা থেকে ফিরে যেতে পারবো? কেউ কি আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে আসবে? আমাদের এখান থেকে বেরোনোর কত % সম্ভাবনা রয়েছে? ফ্রাঙ্ক সরাসরি জানায় মাত্র 5%। তবে বেঁচে ফেরার তেমন কোনো গ্যারান্টি নেই, কারণ এখন তারা একেবারে মরুভূমির মাঝামাঝি একটা জায়গায় ফেসে গেছে। এমনকি এই মুহূর্তে তাদের কাছে খাবার ও পানির পরিমাণ কম আছে। আর এই সামান্য খাবার নিয়ে পায়ে হেঁটে গেলে মাত্র 2 দিনের মধ্যে সবাই মারা যাবে।
তবে এটাও ভাবা উচিত হবে না যে আমাদের বাঁচাতে সত্যি কেউ এখানে আসবে, কিন্তু তাও আমি আশা করছি এমনটা হবে, কারণ আজ না হয় কাল হয়তো কারো না কারোর নজর আমাদের উপর ঠিকই পড়বে, নয়তো কেউ না কেউ তো অবশ্যই আমাদেরকে খুঁজতে এখানে চলে আসবে। এদিকে বাকিরা সবাই বেশ হতাশ হয়ে পড়ে। তারা ভাবে তাদের কথা কেউ কি আর চিন্তা করবে, আর কেই বা তাদের জন্য এখানে আসবে। এরই মধ্যে সেখানে থাকা দুইজন সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটেই রওনা দেবে। তাই তারা কিছু খাবার আর পানি নিয়ে সাথে করে যাচ্ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক তাদের পানি নিতে বাধা দেয়, আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে পানি নিচে পড়ে যায়। এরই মধ্যে সেখানে অ্যালি নামের একজন এসে সবাইকে থামায় আর জানায় তাদের কাছে একটা আইডিয়া আছে, যেটা সাহায্যে তারা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে। সে জানায় সে এই প্লেনটাকে ভালো করে দেখে বুঝতে পারছে যে এটা দিয়ে তারা ফিরতে পারবে, কিন্তু তার জন্য আগে এটাকে ঠিক করতে হবে। এ কথা শুনে ফ্র্যাঙ্ক বলে, তুমি প্লেনের ব্যাপারে সত্যি কিছু জানো? অ্যালি জানায় সে একটা প্লেন কোম্পানিতে কাজ করত এবং সেখানে সে প্লেন ডিজাইন করত। এখানে আরও একটা বিষয় জানা যায় যে এখানে থাকা কেউই একে অন্যকে আগে থেকে চিনত না, শুধু কাজের জন্যই তারা এখানে এসেছিল। আর অ্যালির ব্যাপারে এসব জেনে সবার মনে বেঁচে ফেরার একটা আশা তৈরি হয়, কারণ কোনোভাবে প্লেনটা ঠিক করতে পারলেই তারা আবারও ফিরতে পারবে। কিন্তু ফ্র্যাঙ্ক তাদের সাথে একমত হতে পারছিল না। সে বলে, এটা আমরা কিভাবে করব? এমন মরুভূমিতে কি করে একটা ভাঙা প্লেনকে ঠিক করে নিয়ে যাওয়া সম্ভব? সে বলে, এসব করা ঠিক হবে না। এসব করতে গেলে আমাদের অনেক শক্তি খরচ হবে, আর তখন আমরা বেশি দিন বাঁচতে পারবো না। সে আরও বলে, আমরা এমনি করে চুপচাপ থাকলে উদ্ধার পাওয়ার আগ পর্যন্ত আমরা 30 দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু যদি পরিশ্রম করতেই যাই তাহলে হয়তো উদ্ধার করতে আসার আগেই আমরা সবাই মারা যাব। তাই ফ্র্যাঙ্ক তাদের সঙ্গে একমত না হয়ে এসব বাতিলের কথা বলে। এদিকে পরদিন সকাল হতেই জেমস নামের একজনকে দেখা যায়। সে একাই সেখান থেকে বেরিয়ে যায় তার বন্ধুকে খুঁজতে। এরপর সেই মহিলাটি তাকে খুঁজতে গেলে ফ্র্যাঙ্ক তাকে থামিয়ে নিজে বেরিয়ে পড়ে জেমসকে খোঁজার জন্য। অনেকটা পথ সামনে এগিয়েই ওই পাহাড়ের কাছে আসতেই প্লেনের পেছনের অংশ থেকে ছিটকে পড়া লোকটার মৃতদেহ দেখতে পায়, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরে কোনো পোশাক ছিল না। এমনকি সেখানে বেশ কিছু বুলেটের খোসা পড়ে থাকতে দেখে ফ্র্যাঙ্ক একেবারেই শকড হয়ে যায়। এরই মধ্যে সেখানে জেমস চলে আসে এবং বলে, আমাদের আসার আগেই কেউ বা কারা এখানে এসেছিল, আর তারাই এইসব করেছে। আর এই মৃত লোকটি আমার বন্ধু ছিল। ওর হাতে আমার দেওয়া একটা ঘড়িও ছিল, কিন্তু সেটিও এখন ওর হাতে নেই। তার মানে হলো এখানে যারা রয়েছে তারা কোনো ডাকাত টাইপের লোক। তারা সেই ঘড়িটাও নিয়ে গেছে, এমনকি ওর মৃতদেহ দিয়ে নিশানাবাজিও প্র্যাকটিস করেছে। এসব শুনে ফ্র্যাঙ্ক তাকে দ্রুত ফেরার কথা বলে, কিন্তু জেমস বলে, ফিরে গিয়ে কি করব আমরা? তুমি কেন প্ল্যানটা ঠিক করাতে রাজি হচ্ছ না? এই কথা শুনে ফ্র্যাঙ্ক বলে, আসলে আমি তোমাদের কোনো মিথ্যা সাহস দিতে চাইছিলাম না। এমন কিছু আসলেই সম্ভব নয়। এমন কথা শুনে জেমস বলে, তুমি তো বলেছিলে যে তুমি নাকি আশাবাদী। সে আরও বলে, আসলে পৃথিবীর সব মানুষই ভালোবাসা চায়, কিন্তু আমরা যদি তাদেরকে ভালোবাসা না দিতে পারি তাহলে অন্তত একবার আশা দেওয়া উচিত। তবে আমরা যদি কোনোভাবে আশাও না দিতে পারি তাহলে এমন কিছু করা উচিত যাতে করে সেই মানুষটা বাঁচার একটা নতুন আশা খুঁজে পায়। এরপর ফ্র্যাঙ্কো তাদের সঙ্গে প্লেন মেরামত করার জন্য রাজি হয়ে যায়, যদিও সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে এই মরুভূমিতে কোনোভাবে প্লেন বানানো সম্ভব। এরপর তারা দুজন প্লেনের কাছে ফিরে আসে এবং সবাই মিলে তাদের নতুন যাত্রা শুরু করে। তবে তারা প্লেন বানানোর কাজ দিনের বেলায় করতো না, কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে গরম আর সেই সময় পানির তৃষ্ণাও বেশি লাগতো, ফলে পানি কমে যেত। তাই তারা রাতের বেলায় কাজ শুরু করত। তবে এক রাতে হঠাৎ করে তাদের জ্বালানির জন্য রাখা ফুয়েলে আগুনের ফুলকি পড়ে। এক ভয়াবহ বিস্ফোরণ হয় এবং সেগুলো সেখানেই সব নষ্ট হয়ে যায়। এতে কারো প্রাণ না গেলেও সবার আশা ভেঙে যায়। আর এখন তাদের কাছে যতটুকু পেট্রোল রয়েছে সেটা দিয়ে শুধুমাত্র এখান থেকে বের হতে পারবে, কিন্তু সেটা ব্যবহার করে আর কিছুই করতে পারবে না। এখন তাদের হাতে জেনারেটরের পেট্রোল ব্যবহার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই আলো নেই বলে তাদের এখন দিনের বেলায় কাজ করতে হবে। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় প্রচণ্ড গরম। তবে এত কিছুর পরেও তারা হাল ছাড়ে না, চেষ্টা চালিয়ে যায়। শেষমেশ তারা একটা পাখা বানিয়ে ফেলে, আর এখন সেটাকে জোড়া দেওয়ার পালা। তবে তাদের কাছে এটার জন্য শুধুমাত্র একটাই সুযোগ রয়েছে, কারণ তাদের কাছে এখানে কোনো ক্রেন নেই। পাখাটা লাগানোর জন্য তারা উপায় বের করছে যে একটা দড়ির সাহায্যে এক চান্সে সেই পাখাটাকে লাগানোর চেষ্টা করতে হবে। তবে কোনোভাবে যদি সেই পাখাটা নিচে পড়ে যায় তাহলে সেটা ভেঙে যাবে, আর তখন তারা সেটাকে জোড়া লাগাতে পারবে না। এদিকে নিচের দিকে একজনকে দেখা যায় যে কিনা ভোল্টের সাইডে ছিল। পাখাটা কাছে আনলেই সে ওটাকে এখানে ফিট করে দেবে। এরপর বাকিরা সবাই সেই পাখাটা দড়ির সাহায্যে নামিয়ে ভোল্টের কাছে আনতেই দেখা যায় হঠাৎ করেই সেই দড়িটা ছিঁড়ে যায়, আর পাখাটা নিচের দিকে পড়তে শুরু করে এবং প্লেনের সঙ্গে জোরে ধাক্কা খায়। এসব দেখে সেখানে থাকা সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে হয়তো তারা পাখাটা লাগাতে পারেনি। এরই মধ্যে তাদের সেই সাথে যার কাজ ছিল পাখাটাকে ভোল্টের সঙ্গে লাগানো, সে জানায় এটা আমি করে ফেলেছি। দেখা যায় পাখাটা পড়ার সময় সে কোনোভাবে সেটাকে ভোল্টের সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছে। এরপর আবারও সবাই তাদের কাজ শুরু করে দেয়। এখন তাদের আশা আরও দৃঢ় হয়ে ওঠে।
সবাই একসাথে সামনের বালু সরিয়ে প্লেন ওড়ানোর জন্য একটা রানওয়ে বানাতে শুরু করে। সবাই বেশ খুশি ছিল যে এবার তারা এখান থেকে ফিরে যেতে পারবে। তবে হঠাৎ করে সেখানে আরও একটা ঝড় উঠতে শুরু করে। দেখা যায় আকাশ কালো হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করে, কিন্তু প্লেনের মধ্যে ইলেকট্রিক্যাল যন্ত্র থাকার কারণে তারা সবাই প্লেন থেকে দূরে সরে যায়, কারণ কোনোভাবে বাস পড়লে প্লেনের সঙ্গে সঙ্গে তারাও মারা যাবে। কিন্তু দেখা যায় অ্যালি কিছুতেই সেখান থেকে সরতে চাইছিল না, কারণ সেই তো এই প্লেনটাকে আবারও ঠিক করেছিল। কিন্তু তখনই ফ্রাঙ্ক সেখানে এসে তাকে সরিয়ে নিয়ে যায় এবং সে প্রাণে বেঁচে যায়, কারণ অ্যালি হলো এখন তাদের বাঁচার একমাত্র আশা। প্লেনটা শুধু অ্যালি ঠিক করতে পারবে। পরদিন সবাই মিলে সেই প্লেনটার নাম রাখে ফিনিক্স। মূলত এই ফিনিক্স হলো একটা মিথোলজি। এটা হলো মরুভূমির এমন একটা পাখি যে একবার ধ্বংস হয়ে আবারও নিজেকে নতুন করে গড়ে তোলে। যদিও অন্য সব পাখিদের জন্ম হয় ডিম থেকে, কিন্তু এই ফিনিক্স পাখিগুলো আবার অন্য রকমের। এগুলো পুরে ছাই হয়ে গেলেও সেখান থেকে অন্য একটা পাখির জন্ম হয়, আর সেজন্য সব আশা শেষ হয়ে গেলেও সেখান থেকে নতুন আশার জন্ম হওয়াকেই ফিনিক্স বলা হয়। এদিকে তাদের খাবার ও পানি প্রায় শেষের দিকে। এরপর একদিন তারা লক্ষ্য করে দূরে কিছু লোক তাঁবু খাটিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে। আসলে সেখানে সেই ডাকাতেরা রয়েছে যারা কিনা এক দেশ থেকে অন্য দেশে অস্ত্র পাচার করে। ফ্রাঙ্ক বলে তাদের কাছে গিয়ে পানির জন্য সাহায্য চাওয়া উচিত, কিন্তু অ্যালি তাদেরকে বাধা দেয়। তবে ফ্রাঙ্ক তাদের কথা না শুনে অন্য দুজনকে সাথে করে সে ডাকাতের কাছে গিয়ে পানির জন্য সাহায্য চায়, কিন্তু এরই মধ্যে একজন স্মাগলার তাদের উপরে ফায়ারিং করতে শুরু করে। আর এবার দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, আর সেই লোকদের মধ্যে অনেকেই সেখানে মেরে ফেলে, কিন্তু একজন ঘোড়ায় চড়ে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। যদিও ফ্রাঙ্কের কাছে সুযোগ ছিল, কিন্তু সে পরিষ্কারভাবে না দেখার কারণে তাকে মারতে পারছিল না। এরই মধ্যে জেমস তার বন্ধুর হাতের সেই ঘড়িটা একজন স্মাগলারের হাতে পড়ে থাকতে দেখতে পায়। তারা বুঝে যায় যে এরা কোনো সাধারণ লোক নয়, এরা অনেক ভয়ানক, কারণ এরা একজন মৃত মানুষের দেহকেও ছাড়েনি। এরই মধ্যে তারা সেখানে থাকা একজন আহত স্মাগলারকে বন্দী করে ফেলে। সবাই তাকে মেরে ফেললেও ফ্রাঙ্ক সবাইকে থামিয়ে দেয়, কিন্তু অ্যালি সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। আর এই নিয়ে অ্যালি আর ফ্রাঙ্কের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অ্যালি বলে, তুমি হলে এই প্লেনের পাইলট, তোমার কারণেই আজ আমাদের এই দশা। তোমার ভুল পদক্ষেপের কারণেই আমাদের সাথীরা আজ অনেকেই প্রাণ হারিয়েছে। আমি তোমাদের ওদের কাছে যেতে বারণ করেছিলাম, কিন্তু তাও তোমরা সেখানে গিয়েছিলে। এসব শুনে ফ্রাঙ্ক রেগে অ্যালিকে ঘুষি মেরে বসে, আর অ্যালিও ভীষণ রেগে যায় এবং বলে, আমি আর প্লেন বানাবো না, তোমরা যা করার করো, আমি কাজ করি আর তোমরা বেশ আরাম করে সময় কাটিয়ে দাও। এসব বলে সে রেগে ভেতর গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর কেলি অ্যালির কাছে যায় এবং বলে, তুমি ছাড়া কেউই এই প্লেনটাকে ঠিক করতে পারবে না, আমাদের সবারই তোমাকে অনেক প্রয়োজন। তখন অ্যালি বলে, কিন্তু আমাকে তার জন্য সবাই মিলে যদি রিকোয়েস্ট করো তাহলেই আমি আবার কাজ শুরু করব। এরপর সবার সাথে সাথে ফ্রাঙ্কেও অ্যালিকে রিকোয়েস্ট করতে বলা হয়। ফ্রাঙ্ক বলে, তুমি এখন এখানকার বস, তাই দয়া করে কাজটা শেষ করো। আর অ্যালি আবারও নিজের কাজ শুরু করতে রাজি হয়ে যায়। এরপর তারা আবারও নিজেদের কাজ শুরু করে দেয়। এরই মধ্যে তারা দূরবীন দিয়ে লক্ষ্য করে যে স্মাগলারটা গতকাল পালিয়ে গিয়েছিল। সে এখন অনেক লোকজন নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না, কারণ তারা জানতো তাদের তাঁবুতে থাকা সব অস্ত্র এখন তাদের কবজায় আছে। তবে ওরা এটা ভালো করে জানতো যে ফ্রাঙ্কদের কাছে খাবার এবং পানি কম আছে, তাই ওরা অপেক্ষা করছিল যাতে ফ্রাঙ্করা দুর্বল হয়ে পড়ে তখনই হামলা করবে। এসব দেখে ফ্রাঙ্ক আর বাকিরা মিলে তাদের কাজ আরও দ্রুত করতে শুরু করে দেয়। একটা সময় তাদের কাজ প্রায় শেষ হয়ে আসে। এরই মধ্যে ফ্রাঙ্ক সেখানে একটা প্লেনের ম্যাগাজিন দেখতে পায়। সেখানে অনেক প্লেনের মডেল ছিল, আর এখান থেকেই সবাই জানতে পারে যে অ্যালি আসলে কোনো প্লেন কোম্পানিতে কাজ করতো না। সে আসলে ছোটদের খেলনা প্লেন বানাতো, তাও আবার রিমোট কন্ট্রোলে চলে। সে বাস্তব জীবনে এমন কোনো বড় প্লেন তৈরি করেনি। এসব শুনে ফ্রাঙ্ক ভীষণ রেগে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে সত্যি এবার কি প্লেন উড়বে, নাকি তাদের এত সব কষ্ট বৃথাই যাবে। এরই মধ্যে ইয়ান রেগে অ্যালির উপরে বন্দুক ধরে এবং বলে, আমাদের এভাবে বোকা বানালে, তুই তো কখনোই বড় প্লেন বানাসনি, এখন কি আর এই প্লেন উড়বে? তবে অ্যালি পুরো বিশেষের সঙ্গে জানায় যে সে যেভাবে বানিয়েছে তাতে অবশ্যই প্লেন উড়বে। যদিও আমি ছোট প্লেন বানাতাম, কিন্তু সেগুলো ছিল রিমোট কন্ট্রোলের, আর সেগুলোর জন্য ব্যালেন্সের খুব প্রয়োজন ছিল। এরই মধ্যে ফ্রাঙ্ক এসে ইয়ানকে বাধা দেয়। হঠাৎ করেই তখন আবারও ঝড় উঠতে শুরু করে। এরই মধ্যে বাতাসের কারণে দেখা যায় তাদের এত কষ্টের প্লেনটা নিজে থেকেই একটু একটু করে আকাশে উঠছে। এসব দেখে সবাই বুঝে যায় যে প্লেনটি ব্যালেন্স করে বানানো হয়েছে। তার বানানো এটা অবশ্যই চালানো যাবে আর এটা আকাশে উড়বেও। আর এভাবে আরও একবার তারা সবার আশা ফিরে পায়, কিন্তু প্রবল ঝড়ের কারণে আবারও তাদের প্লেনটি বালুর মধ্যে ঠেকে যায়। এবার সবাই অনেক হতাশ হয়ে বসে পড়ে, কারণ তাদের মধ্যে আর কোনো আশাই ছিল না যে আবারও এই প্লেনটিকে তারা উড়িয়ে সেখান থেকে বেঁচে ফিরতে পারবে। তবে ফ্রাঙ্ক সবার সাহস জুগিয়ে বলে, এত কষ্ট করে বানানো আমাদের এই প্লেনটি আমাদের যেভাবেই হোক না কেন বের করতেই হবে। এরপর সবাই মিলে অনেক কষ্ট করে প্লেনটিকে উঠিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসে
যেখানে কোনো বালু ছিল না। এরপর সেটি স্টার্ট করা হয়। প্লেনটি স্টার্ট হলেও আবারও সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু অনেকবার চেষ্টা করার পরে শেষমেশ সেটা স্টার্ট হয়, যা দেখে সেখানে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে প্লেনের ইঞ্জিনের আওয়াজ শুনে সেই স্মাগলাররা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এইসব দেখে সবাই প্লেনের উপরে উঠে পড়ে এবং পাখার সঙ্গে ঝুলে পড়ে, কারণ প্লেনটির ভেতরে বসার কোনো জায়গা রাখা হয়নি। সবার জন্য পাখার সাথে ব্যালেন্স করে বসার জায়গা বানানো হয়েছে। আসলে ওজন কমানোর জন্য প্লেনটিকে একেবারে খেলনা প্লেনের মতো বানানো হয়েছিল। আর দ্রুত প্লেন স্টার্ট করে রানওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে পেছন থেকে সেই স্মাগলাররাও তাদের দিকে পিছু নিতে শুরু করে এবং ক্রমাগত তাদের উপরে ফায়ারিং করতে শুরু করে। সৌভাগ্যবশত কারোর গায়ে কোনো গুলি লাগে না। এরই মধ্যে তাদের রানওয়ে শেষ হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে প্লেনটি সবার সামনে গভীর খাদে পড়ে যায়। স্মাগলাররা ভাবে হয়তো তারা মারা গেছে, তবে তাদেরকে চমকে দিয়ে প্লেনটি আবারও আকাশে উঠতে শুরু করে। শেষমেশ তাদের এত কষ্ট সাফল্য অর্জন করে তারা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এরপর তারা সেই মরুভূমি থেকে বেঁচে ফিরে আসে। একেবারে শেষের দিকে সবার ছবি দেখানো হয়, যেখানে সবাই এখন বেশ ভালোভাবে তাদের জীবন কাটাচ্ছে। ফ্র্যাঙ্ক আর তার কো পাইলটকে দেখা যায়। তারা এখন নিজেদের একটা এয়ারলাইন্স খুলেছে আলাদা করে, আর সেই এয়ারলাইন্সের নাম দিয়েছিল ফিনিক্স। অন্যদিকে অ্যালির একটা ছবি ম্যাগাজিনে প্রকাশ পায়, যেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। অ্যালি এখন পৃথিবীর সবথেকে নামকরা সংস্থায় কাজ করছে। এতক্ষণ আমরা যে গল্পটা দেখলাম সেটা একেবারে পুরোপুরি কাল্পনিক ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনিক্স নামের বিমানটির সাথে একই ঘটনা ঘটেছিল, তবে ওই বিমানটিতে এতজন যাত্রী ছিল না। একইভাবে তাদের প্লেনটিও বালুর মধ্যে আটকা পড়েছিল এবং তারা নিজেরাই সেটি মেরামত করে ফিরে এসেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।